أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমরা গতকালকে আলোচনা করছিলাম হচ্ছে দণ্ডবিধি আইনের 349 ধারা হতে 363 ধারা পর্যন্ত। আজকে একটু রিভিশন দিব, তারপর আমরা আবার নতুন করে শুরু করব। তাহলে 349 ধারা হচ্ছে কি বল প্রয়োগ। বল প্রয়োগ তিন ভাবে করা যায়: নিজের দেহ দ্বারা, কোনো বস্তু দ্বারা, কোনো প্রাণী দ্বারা। যদি এই তিন ভাবে করে কি করে, গতিশীল করে, গতিরোধ করে, গতি পরিবর্তন করে, তাহলে সেটা বল প্রয়োগ হিসেবে গণ্য হবে। সংজ্ঞা 350 হচ্ছে 50 দ্বারা অপরাধমূলক বল প্রয়োগের সংজ্ঞা। 351 দ্বারা আক্রমণের সংজ্ঞা। 352 দ্বারা হচ্ছে 350 এবং 51 দ্বারায় যদি কেউ অপরাধমূলক বল প্রয়োগ করে বা আক্রমণ করে, তাহলে তার শাস্তি হবে 352 দ্বারা। 353 দ্বারা হচ্ছে সরকারি কর্মচারী অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করার শাস্তি। 354 দ্বারা হচ্ছে শ্লীলতাহানির উদ্দেশ্যে কোনো নারীর উপর আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করা। 355 দ্বারা হচ্ছে গুরুতর উত্তেজনা ব্যতীত কোনো ব্যক্তিকে অপমান করার উদ্দেশ্যে আক্রমণ বা বল প্রয়োগ করা। 356 বাহিত সম্পত্তি চুরি করার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করা। 357 কোনো ব্যক্তিকে অবৈধভাবে অবরোধ করার উদ্দেশ্যে আক্রমণ বা বল প্রয়োগ করা। 358 গুরুতর উত্তেজনাবশত আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি 358। তারপরে আমরা পড়ছিলাম হচ্ছে 359 দ্বারা মনুষ্যহরণ দুই প্রকার: বাংলাদেশ হতে মনুষ্যহরণ, আইনানুগ অভিভাবক হতে মনুষ্যহরণ। 360 দ্বারা হচ্ছে বাংলাদেশ হতে মনুষ্যহরণের সংজ্ঞা। 361 দ্বারা হচ্ছে আইনানুগ অভিভাবক হতে মনুষ্যহরণের সংজ্ঞা। ছেলের বয়স 14 বছর, মেয়ের বয়স 16 বছরের কম হইলে বা অপ্রকৃতিস্থ ব্যক্তির কি করা, তার অভিভাবকের অনুমতি হতে যদি অনুমতি ব্যতীত নিয়ে যায়, তাহলে সেটা হচ্ছে 361 দ্বারা আইনানুগ অভিভাবক হতে মনুষ্যহরণ। 362 দ্বারা হচ্ছে অপহরণের সংজ্ঞা। 363 দ্বারা হচ্ছে মনুষ্য হরণের শাস্তি। তাহলে মনুষ্য হরণের শাস্তি কি 360 এবং 61 দ্বারা শাস্তি হচ্ছে কি 363 দ্বারা। 364 দ্বারা হচ্ছে খুন করার উদ্দেশ্যে মনুষ্য হরণ বা অপহরণ যদি করে, তাহলে তার শাস্তি 364। 364 শর্ট হাইফেন ক হচ্ছে 10 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তিকে অপহরণ বা মনুষ্য হরণ করলে তার শাস্তি। 365 দ্বারা হচ্ছে গোপন ভাবে বা অবৈধভাবে অবরোধ করার উদ্দেশ্যে অপহরণ বা প্রতারণামূলক ভাবে হরণ করা 365। আর 366 বলছিলাম হচ্ছে কোন নারীকে বিবাহ বা অবৈধ যৌন সহবাস করার জন্য কি করা, অপহরণ করা বা প্রলুব্ধকরণ, তাহলে তার শাস্তি হবে 366 দ্বারা। এই ছিল আমাদের গতকালকের আলোচনা। তারপরে হচ্ছে 366 শর্ট হাইফেন ক দ্বারা অপ্রাপ্ত বয়স্ক বালিকা সংগ্রহ করা। তাহলে এটার উদ্দেশ্য কি? 18 বছরের কম বয়স্ক বালিকা সংগ্রহ করা। উদ্দেশ্য হবে অবৈধ সহবাসে জোরপূর্বক বা প্রলুব্ধ করে। অবৈধ সহবাসে কি করা, বাধ্য করা, জোরপূর্বক ভাবে বা প্রলুব্ধ করি, অর্থাৎ তারা প্ররোচনা দিয়া, বিভিন্ন ধরনের প্ররোচনা দিয়া কি করা, যে তাকে অবৈধ সহবাসের জন্য রাজি করানো। যদি এইরকম কেউ করে, তাহলে তার শাস্তি হবে 366 শর্ট হাইফেন ক দ্বারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 366 শর্ট হাইফেন খ, বিদেশ হতে বালিকা আমদানি করা। বিদেশ হতে বালিকা আমদানি করা, এখন উদ্দেশ্য কিন্তু একই, যে অবৈধ সহবাসে কি করা, তারা প্রলুব্ধ করা জন্য কি করা, বিদেশ হতে বালিকা সংগ্রহ করা। কিন্তু এখানে বয়সটা হচ্ছে কি 21 বৎসরের কম বা 21 বৎসর পর্যন্ত। অর্থাৎ 366 কতে হচ্ছে 18 বৎসরের কম, আর 366 ক হচ্ছে কি 21 বৎসরের কম বয়সের বালিকা যদি কেউ সংগ্রহ করে, কিসের জন্য, অবৈধ সহবাসের জন্য বা যৌন সহবাসের জন্য, যেটা আমরা এক কথা বলতে পারি প্রস্টিটিউট করানোর জন্য যদি কেউ বাধ্য করে, তাহলে তার শাস্তি হবে 366 খ। এটা কি আমদানি করলে, যে তার উদ্দেশ্য যে এই মেয়েকে দিয়ে প্রস্টিটিউট করানো, বাড়া কাটানো বা জোরপূর্বক ভাবে তার সাথে যৌন সহবাস করা, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 366 খ, যেটা হচ্ছে আমদানি করে যদি উক্ত কাজ করতে চায়। আর 366 ক হচ্ছে কি সংগ্রহ করা। 18 বৎসরের কম বয়স্ক
বালিকা সংগ্রহ করা হয়েছে 366 ক। বয়সগুলো মনে রাখবেন। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 367 ধারা, গুরুতর আঘাত করার বা দাসবৃত্তি করার উদ্দেশ্যে অপহরণ বা হরণ করা। গুরুতর আঘাত করার জন্য, দাসবৃত্তি করার জন্য অপহরণ বা হরণ করা। অর্থাৎ কোনো ব্যক্তিকে আপনি কি করলেন? গুরুতর আঘাত করার জন্য অপহরণ করলেন, অথবা তাকে দিয়ে আপনি কি করলেন? এই যে বাড়িতে যে আমরা আগের বাড়াটিয়া কাজের লোক রাখতো, দাসবৃত্তি, বাড়াটিয়া কাজের লোক রাখতো, অথবা কি করতো? অস্বাভাবিক কামনার জন্য। অস্বাভাবিক কামনা তো সবাই বুঝেন, ওইটা তো আর বলার দরকার নাই, যেখানে যৌন কামনা থাকে, যে এই কামনার জন্য যখন কোনো ব্যক্তিকে কি করবে? অপহরণ করবে, তাহলে তার শাস্তি হলো দণ্ডবিধি আইনের 367 ধারা। বিষয়বস্তুটা মনে রাখবেন, গুরুতর আঘাত, দাসবৃত্তি উদ্দেশ্যে বা অস্বাভাবিক কামনার জন্য কি করছে? অপহরণ করছে, তাহলে তার শাস্তি হবে 367 ধারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 368 ধারা, অপহৃত ব্যক্তিকে অবৈধভাবে গোপন বা অবরোধ করা। যে অপহরণ যে ব্যক্তি করলো, ব্যক্তিকে যে অপহরণ করলো, এই ব্যক্তিকে গোপনে পাবে, গোপন বা অবরোধ হলো। কোন ব্যক্তি যখন অপহরণকৃত ব্যক্তিকে গোপন করে বা অবরোধ করে রাখে, তাহলে তার শাস্তি কি 368 নাকি অন্য কোনো ধারায়? একটু আপনারা কথা বলবেন। কোন ব্যক্তিকে কি করছে? গোপন করছে অথবা অবরোধ করছে, তাহলে তার শাস্তি কততে হবে? তার শাস্তি কততে হবে? এখানে দুইটা কথা আপনারা মনে রাখতে হবে। গোপনে অবরোধ কত ধারায় করছিল? গোপনে অবরোধ কত ধারায় করছিল? গোপন অবরোধ 346। হ্যাঁ। আর কি করছে? অবৈধ আটক করছে। অবৈধ আটক কত ধারায়? আটক অবৈধ বাধা 341। 341 তো বাধা, 339 না? সংজ্ঞা না, ওটা ওটা তো সংজ্ঞা। 339 হচ্ছে গোপনে আটকের কি করা? অবৈধভাবে গোপনের হচ্ছে 346। আর অবরোধ করার শাস্তি কত দ্বারা? 342-এ কি কইছে? 2 দিন। 43-এ বলছে 3 থেকে 9 দিন। 44-এ হয়েছে 10 দিনের বেশি। এগুলো তো মাথায় রাখতে হইব। দুদিন মাথায় না রাখেন তাহলে তো চলে যাবে ভাই। অবৈধভাবে গোপন বা অবরোধ করা। এখন কি করছে? এই গোপনের সাথে যদি 368টা কি, এটা হচ্ছে 301 ধারার মতো, মাথায় রাখবেন। এটা হচ্ছে 301 ধারার মতো, যে যদি সে কি করে? অপহরণ করে, তাহলে অপহরণের শাস্তি কত? অপহরণের শাস্তি 63। অপহরণের শাস্তি 363। আপনারা কি ক্লাসে কি মনোযোগী হন না? 62 স্যার, 62। 62-তে কি বলছে? 62 তো সংজ্ঞা না, 362 অপহরণ সংজ্ঞা। 62-তে সংজ্ঞা না, 362 হচ্ছে অপহরণের সংজ্ঞা 362। আর এই অপহরণের শাস্তি কত দ্বারা? 364। 364। 364 হচ্ছে অপহরণের শাস্তি। এর সাথে আবার আরেকটা ধারা বলা আছে বা আরেকটা কথা বলা আছে। কথাটা কি? খুন করার উদ্দেশ্য।
খুন করার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তিকে কি করে, অপহরণ করে, তাহলে তার অপহরণ। শাস্তি 364। আর 363 হচ্ছে মনুষ্য হরণ। মনুষ্য হরণের শাস্তি হচ্ছে 363। এগুলো তো ধরে রাখতে হবে। এই মাত্র বলে গেলাম, আপনারা যদি এই মাত্র এটা ভুল করেন তাহলে তো আসলে কিছুই বলার নাই। কারণ আপনার এই যে দণ্ডবিধিতে আপনি যদি একটু অমনোযোগী হন, তাহলে এক জায়গার দ্বারা অন্য জায়গায় চলে যাবে, তখন আপনি এটা ধরে আর খাবার দিতে পারবেন না। আর যখন আপনি, নুরুল ইসলাম ভাই কি আসছে? আসে নাই। ওই দিন নুরুল ইসলাম ভাইয়ে 302 নিয়ে একটা 303-এর প্রশ্ন, অন্য যে কোনো একজন টিচার, উনি বলছে কি যে 302-এর যখন 303-এর যখন খুন হবে, তখন সেটা নাকি 302-এ বিচার হবে। তো উনি আমার এরকম একটা ভিডিও দিছে, তো আমি ওইটা বললাম যে উনি কি বুঝাইছে আর আপনি কি বুঝছেন আপনি জানেন, ওইটা আমি জানি না। ঠিক আছে। পরে দেখলাম যে যে টিচারে ওই ক্লাসটা আমি পুরোটা পরে শুনলাম, শুনিয়ে দেখি যে টিচারে প্রথমে স্টুডেন্টের কাছ থেকে উত্তর নিছে, তখন স্টুডেন্টের যে উত্তরটা দিছে উনি কি করছে, বারবার ওইটাই ক্লাসের মধ্যে রিপিট করছে। রিপিট করার পরে দেখা গেল যে সবাই মনে করছে যে সঠিক উত্তর হবে এইটাই। উনি একবারে শেষে দিয়ে গিয়ে কি করলো, এটার একটা কারেকশন দিল। ঠিক আছে। কারণ আমরা তো হইছি অধৈর্য স্টুডেন্ট, আমরা ওই যে শেষ বেলা পর্যন্ত যাইতে চাই না, টান্নিয়া টান্নিয়া মনে করেন যে যতটুকু শুনি ততটুকুই আমরা কি করি, গ্রহণযোগ্য করি। তো শেষে আমি গিয়ে শুনে দেখলাম যে উনি শেষের দিকে গিয়া ওই টিচার বলতে গেছে যে এটা মূলত হচ্ছে কি যে 303-এর যখন সে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হয়ে সে কি করবে, খুন করবে, তখন এটার মামলাটা কত দাঁড়ায় হবে। উনি মামলাতে চলে গেছে, সরাসরি কি করছে, মামলাতে চলে গেছে। তখন আমি বুঝলাম যে তাহলে তো টিচারের বলা আর স্টুডেন্টের বোঝা দুইটাই ঠিক আছে। যাই হোক, তো আমরা ওই দিকে আর যাই না। তাহলে অপহরণের শাস্তি হচ্ছে 364 ধারা, আর 362 হচ্ছে কি অপহরণের সংজ্ঞা, আর 360-61 হচ্ছে মনুষ্য হরণের সংজ্ঞা, শাস্তি হচ্ছে 363। এখন যদি আপনাকে বলে যে কোনো ব্যক্তি খুন করার উদ্দেশ্যে মনুষ্য হরণ করে, তাহলে তার শাস্তি কত দাঁড়ায়, কি বলবেন? 364 বলবো। 364। এখন যদি আপনাকে বলে যে অপহরণের শাস্তি কত দাঁড়ায়, কি বলবেন? 63 হুম, 63। এই মাত্র বললাম যে 364, শুধু এখন আবার বলতেছে 363। কি রে শুধু ভাই? না শুধু শুধু অপহরণ হইলে তো সরি শুধু অপহরণ হলে 363 না, খুন না, করার ওইটা হচ্ছে উদ্দেশ্য অপহরণ হলে তো 63 স্যার বলছে মনুষ্য অপহরণ, মনুষ্য অপহরণ হলো মনুষ্য হরণের 363 শাস্তি বলতেছে। হচ্ছে 363। সেন্টমি, আপনি ভিডিও মোডে আসেন, আপনি ওই কোন জায়গার কোন গাইডের ভিতরে বসে থাকেন, পরে উঠিয়া বলেন যে স্যার এটার উত্তর এটা নাকি। আপনি ভিডিও মোডে আসেন। ওই আপনারা বলছি না যে আপনি ক্লাসের সময় কোনো বই সামনে নিয়ে বসবেন না, আপনি কোন না গাইড স্যার ফলো মন করেন চায় না। জানে। আপনারা তো বলছি যে আপনি ক্লাসের সময় কোনো বই সামনে নেবেন না, আমি কি বলি সেটা শুনবেন। ঠিক আছে। আচ্ছা স্যার শুনছি, ওই 360 আর 61 শাস্তি বিভাগ 63 দিয়া, আর ওই যে 362 শাস্তি 64 দিয়া। হ্যাঁ, এখন যদি 360-61-র উদ্দেশ্য যদি হয় কি খুন করা, 360-61-র উদ্দেশ্য হচ্ছে কোনো ব্যক্তিকে খুন করা, তাহলে আপনার শাস্তি আবার 364। এটাও মাথায় রাখবেন যে খুন করার উদ্দেশ্যে মনুষ্য হরণ। ঠিক আছে। আপনি প্রতিদিন ক্লাসে ভিডিও মোডে থাকবেন, আপনি ওই যে বই সামনে নিয়ে বসবেন না। এই যে আমাদের কোনো বই নাই, দেখেন স্যার, এই যে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখছেন? আপনি তো ভাই বক্স আছে, বক্স বক্স হ্যাঁ, আপনি তো মনে হন যে ওই যে পুরানা ওই যে স্টুডেন্ট, বই আপনি তো হইছে। সব জানেন। আচ্ছা, যাই হোক, তাহলে যখন আপনার 368 হবে কি, যে আপনি কোনো ব্যক্তিকে অপহরণ করছেন, গোপনে অপহরণ করছেন অথবা অবরোধ করছেন। যদি আপনার অবরোধটা হয় গোপনে, তাহলে আপনার শাস্তি হবে 346-এ। আবার কি করছেন, এটাকে অপহরণ করছেন, তাহলে অপহরণের শাস্তি কত, 364 দ্বারা। এখন যদি আপনি কি করছেন, তাকে অপহরণের উদ্দেশ্যে ওই গোপনে অপহরণ করছেন, তাহলে আপনার শাস্তি হবে 365।
তাহলে 368 দেখেন কোন কোন জায়গায় যায়। 368 হচ্ছে আপনার উদ্দেশ্য কি কি, 346-এও যায়, 365-তেও যায় 368 দ্বারা, কথা বুঝছেন? 368 হচ্ছে 301-এর মতো, আপনার উদ্দেশ্য যেটা হবে সেই উদ্দেশ্য অনুযায়ী আপনি শাস্তি পাবেন, এটা মাথায় রাখেন। আবার 368 দ্বারা কিন্তু শাস্তির দ্বারা দিয়েন না। তারপরে হচ্ছে দণ্ডবিধি আইনের 369 দ্বারা দেহাবরণ চুরি করার উদ্দেশ্যে বা অভিপ্রায় কি করা, 10 বছরের কম বয়স্ক শিশু অপহরণ করা। এখন এটা কি আপনি চুরির দ্বারা দিবেন নাকি অপহরণের দ্বারা দিবেন? 369 দ্বারা যে 10 বছরের কম বয়স্ক শিশু দেহাবরণ হতে অস্থাবর সম্পত্তি চুরি করার জন্য বা ছিনিয়ে নেওয়ার জন্য কি করছে, অপহরণ করে, তাহলে তার শাস্তি হচ্ছে 369 দ্বারা। এখন এটা কি আপনি অপহরণের দ্বারা দিবেন নাকি চুরির দ্বারা দিবেন? স্যার যদি লইয়া জায়গা তাহলে চুরি হইব, আর যদি না নিতে পারে তাহলে অপহরণ হইব। মানে যদি ব্যক্তির মাল সহ তারে নেওয়া যায় তাহলে অপহরণ হইব, চুরি হইব। আর যদি শুধু মাল নেওয়া যায় তাহলে চুরি হইব। সে ধর অপহরণ হইলো না, সে তো থাইকে গেল। এটা হচ্ছে আপনার অপহরণের দ্বারাই হচ্ছে 369টা, কিন্তু তার উদ্দেশ্যটা কি, এই যে শিশুর দেহাবরণ চুরি নাকি দেহাবরণ হতে সম্পত্তি চুরি, কোনটা? 369-এর উদ্দেশ্য কি? সম্পত্তি। হ্যাঁ, সম্পত্তি হবে, এখানে সম্পত্তি। তো উদ্দেশ্য হচ্ছে সম্পত্তি চুরি করা, সম্পত্তি। ব্যক্তি কেনা। মনে করেন যে 10 বছরের একটা মেয়ে বাচ্চা, তার গলার মধ্যে চেইন আছে, হাতের মধ্যে ব্রেসলেট আছে, কানের মধ্যে দুল আছে, স্বর্ণের দুল আছে। এখন এইগুলা নেওয়ার জন্য সে কি করলো, এই বাচ্চাটাকে তার অভিভাবকের অনুমতি ব্যতীত, মনে করেন যে সাপোজ একটা বিয়ের প্রোগ্রাম, দিয়ে আমরা উদাহরণ দিই, মনে হয় যে একটা বিয়ের প্রোগ্রামে একটা শিশু গেছে, কি করছে, সে গায়ে স্বর্ণ টর্ণ আছে। এখন যেই ব্যক্তিটা এই স্বর্ণগুলা নিবে সে কি করলো, এই শিশুটাকে বিয়ের সেন্টার থেকে নিয়ে অন্য একটা দোকানে গেল, অথবা কি করলো, পার্লারে গেল, অথবা অন্য যে কোনো একটা স্থানে গেল, গিয়ে এই বাচ্চার কাছ থেকে যদি এইগুলা তার নিতে চায়, এই যে বাচ্চাটাকে কি করলো, সেন্টার থেকে তার অভিভাবকের অনুমতি ব্যতীত যে এখানে নিয়ে গেল 10 বছরের কম বয়স্ক শিশুকে, এই জন্য শুধু এই যে নিয়ে যাওয়ার কারণেই তার শাস্তি হবে 369 দ্বারা। এরপরে সম্পত্তি নিলে তো পরের শাস্তি পরে, কিন্তু এখানে তার উদ্দেশ্য দিছে কি, উদ্দেশ্য হচ্ছে এই যে 10 বছরের শিশুকে অপহরণ করছে, কি জন্য, তার যে গলার চেইন আছে, কানের দুল আছে, নাকের নথ আছে, এইগুলা চুরি করার জন্য। এখন আবার অনেকে বলে যে কি 10 বছরের কম বয়স্ক শিশুর দেহাবরণ চুরি, দেহাবরণ চুরি মানে কি, তার চোখ, কান, নাক, হাড়, কিডনি এগুলো নাকি আবার চুরি করবে, এগুলো কি আবার চুরি হয় নাকি? আপনি দেখবেন বিগত সময়ের কিছু গাইড বইয়ের মধ্যে এইরকম বলা আছে যে দেহাবরণ চুরির উদ্দেশ্যে কি করে, অপহরণ করে। আবার অনেকে এটা চুরির দ্বারা দেয়, এটা কিন্তু মূলত চুরির দ্বারা না, এটা হচ্ছে অপহরণের দ্বারা 369 দ্বারা। বয়সটা মনে রাখবেন, 10 বছরের শিশুকে অপহরণ করছে। তারপরে 370 দ্বারা হচ্ছে দাস হিসেবে কোনো ব্যক্তিকে ক্রয় বা হস্তান্তর করা, দাস হিসেবে। এখন যেহেতু বাংলাদেশে দাস প্রথা নাই, এই জন্য আপনি কি করছেন, কোনো ব্যক্তিকে আমদানি রপ্তানি অপসারণ ক্রয় বিক্রয় আটক করে, তাহলে সেই ব্যক্তি 370 দ্বারা শাস্তি। উদ্দেশ্য কি, দাস হিসাবে। দাস হিসেবে আপনি বিদেশ থেকে একটা লোকরে আনছেন, অথবা বিদেশে পাঠাইছেন, অথবা কি করছেন, এক স্থান থেকে অন্য স্থানে সরাই নিছেন, অথবা ক্রয় করছেন, অথবা বিক্রয় করছেন, অথবা আটক করে রাখছেন, তাহলে আপনার শাস্তি হবে 370 দ্বারা। আর 371 দ্বারা হচ্ছে যে আপনি এই কাজগুলা কি করছেন, অভ্যাসগত ভাবেই আপনি এই ব্যবসা করেন, যে আপনার অভ্যাসই হয়েছে আপনি এইগুলা ক্রয় বিক্রয় করা, আমদানি রপ্তানি করা, তাহলে আপনার শাস্তি হবে 371 দ্বারা। 370 দ্বারা হচ্ছে দাস হিসেবে মানুষ ক্রয় বিক্রয় হস্তান্তর করা, আটক রাখা, অপসারণ করা, তার শাস্তি। আর 71 দ্বারা হচ্ছে কি, যে আপনার অভ্যাসই হচ্ছে এই দাস ব্যবসা করা, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে 371 দ্বারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 372 দ্বারা বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে অপ্রাপ্ত বয়স্কদের বিক্রি।
বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে অপ্রাপ্ত বয়স্কদের বিক্রি, এটার কি কোন ধারার ব্যক্তিদের বিক্রি করবেন? বেশ্যাবৃত্তির জন্য বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে বিক্রি করার জন্য। হুম ওই যে 366 কতে বলছিলাম না আমরা সংগ্রহ করছিলেন 18 বছরের কম। জি 18 স্যার, জি বছর স্যার, 18 বছরের কম সংগ্রহ করছিলাম। হ্যাঁ, ওইগুলারে যদি আপনি কি করেন, উদ্দেশ্য হয় যে তাদের বেশ্যাবৃত্তির জন্য ব্যবহার করবেন, তাহলে আপনার শাস্তি হবে 372 দ্বারা। অথবা কি করছেন, বিক্রি করেন, বাড়া দেন, তাহলে আপনার শাস্তি 372। বিক্রি করবেন, বাড়া দিছেন, যে ওই যে কি জানি বলে না, ওইটা কি বলে জানি, বিভিন্ন রেটের মধ্যে দেখা যায় যে খালাম্মা না আম্মা জানি কি কয় না একটা, ওই বিভিন্ন পতিতালয়ের যে একজন কিং থাকে যে তারা কি কয়, গুরুমা, গুরুমা। গুরুমা। হ্যাঁ, গুরুমা। এই গুরুমা হবে, তার শাস্তি হবে 372 দ্বারা। যেটা হচ্ছে কি গুরুমা এই যে বিক্রি করে বা বাড়া দেয়, এই জন্য গুরুমার শাস্তি হবে 372 দ্বারা। তারপর হচ্ছে সন্তান 373। সন্তান হ্যাঁ, তারপর হচ্ছে বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে নাবালিকা ক্রয়। বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে নাবালিকা ক্রয়, 18 বছরের কম কোন নাবালিকা যদি আপনি ক্রয় করেন, তাহলে তার শাস্তি হবে কি 373 দ্বারা। 72 করছেন বিক্রি অথবা ভাড়া দিয়েছেন 72, আর 73 আপনি ক্রয় করছেন বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে নাবালিকা বা 18 বছরের কম, তাহলে আপনার শাস্তি 373। আর 374 হয়েছে বেআইনি শ্রম। যদি কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো শ্রমে বাধ্য করে, তাহলে সেই ব্যক্তির শাস্তি হবে 374 দ্বারা। এখন বেআইনি শ্রমের সংজ্ঞা কি দিবেন? বেআইনি শ্রমের সংজ্ঞা আমাদের সাথে খুব ভালো যায়। বেআইনি শ্রমের সংজ্ঞা আমাদের সাথে খুব ভালো যায়, কারণ আমাদের ডিউটির শুরু আসে শেষ নাই। যেমন একটা বিবিআইপি প্রোগ্রাম হইলে প্রোগ্রামে বলা আছে 6টা to 8টা, 8টা বাজিয়া 10টা 11টা 12টা যায়, কিন্তু উড্ডোর আর কোনো সুযোগ নাই। কর্তৃপক্ষ যখন পর্যন্ত না সেন্ট্রালি অর্ডার দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ডিউটি পার্টি উড্ডো হয় না। এই যে আপনার নির্ধারিত সময়ের বাইরে আপনাকে ইচ্ছার বিরুদ্ধে যে ডিউটিটা করাইলো, এটাই হচ্ছে কি বেআইনি শ্রম বা অবৈধ শ্রম। তাহলে কি স্যার ওই যে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী 8 ঘন্টার উপরে যারা ডিউটি করে সব এই সংজ্ঞাতে গেলে এটা বেআইনি হয়, কিন্তু যেহেতু আমাদের বাংলাদেশে এটা এখনো কার্যকর নাই, কথা বুঝছেন, অতএব ওইটা বলার সুযোগ নাই আর কি। মানে আন্তর্জাতিক শ্রমে গেলে দেখা গেছে যে 8 ঘন্টা যদি আমাদের ডিউটির পরে যে আমাদের ইচ্ছার বিরুদ্ধে যে ডিউটিটা করানো হয়, এটা হিসাবে বেআইনি শ্রমই হয়। কিন্তু আমাদের যে দেশে যেহেতু এই 8 ঘন্টা সময়ের আমাদের জন্য কি করা নির্ধারণ নাই, এই জন্য আমাদের ক্ষেত্রে এটা বেআইনি হয় না। মানে একটা উদাহরণ দিলাম কি জন্য, যে দেখা গেছে যে আমাদের একটা প্রোগ্রামে দেওয়া আছে যে বিকাল 4টার সময় প্রোগ্রাম শেষ, এটা তো নির্ধারিত সময়, তাই না? এখন 4টার সময় প্রোগ্রাম শেষ হওয়ার পরেও দেখা যায় যে আমাদের পার্টি উড্ডের কোনো আদেশ হয় না। এই যে 4টার পরে 6টা বাজে, 7টা বাজে, 8টা বাজে, এই যে অতিরিক্ত যে আপনাকে কি করছে, ইচ্ছার বিরুদ্ধে যে 3 ঘন্টা 4 ঘন্টা ডিউটি করাইলো, এটাই বেআইনি শ্রম মূলত। এখন তাহলে বেআইনি শ্রমটা কি বলবেন? যদি আপনার বেআইনি শ্রম আসে, তাহলে বেআইনি শ্রমের সংজ্ঞাটাও হচ্ছে 374, শাস্তিটাও হচ্ছে কি 374। যখন কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে যে কাজ করতে সে বাধ্য নয়, সেটা কি করে বাধ্য করে, তাহলে সেটা কি হবে বেআইনি শ্রম হিসেবে গণ্য হবে। 374-এর সংজ্ঞা, 374-এই শাস্তি। ঠিক আছে? তাহলে 375 দ্বারা দর্শন। দর্শন হবে কয়টা ক্ষেত্রে? আর সামনে আর না বাড়ি পিছের গুলো একটু রিভার্স। না না, সামনের না সামনের বাড়ি, দিকে যান। না এটারে এই তাও চ্যাপ্টারটা শেষ করে দেই, আর 3টা দ্বারা তো এই চ্যাপ্টারটা এটা শেষ করে দেই। হুম 75 এটা 76, এটা শেষ করে দেন। হ্যাঁ 75 76 77 এটা দিয়ে শেষ করে দেই, কারণ এটা একটা বিশাল অধ্যায় তো। ঠিক আছে স্যার, 16 অধ্যায় শেষ করে দেন। হ্যাঁ, 75 76 77 এই 3টাটা শেষ করে দিই। দর্শন,
যখন কোনো পুরুষ কোনো নারীকে যৌন সঙ্গম করে তাহলে সেটা কি হবে? দর্শন হবে। পদ্ধতি কয়টা? 5টা। পদ্ধতি কয়টা? 5টা। প্রথমত হচ্ছে স্ত্রীলোকটি ইচ্ছার বিরুদ্ধে, তারপরে হচ্ছে একটা হচ্ছে ইচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে সম্মতি ব্যতীত, একটা হচ্ছে ইচ্ছা আছে আর একটা হচ্ছে সম্মতি ছাড়া হয়েছে, তৃতীয়ত হচ্ছে মৃত্যু বা জখমের ভয় দেখাইয়া কি সম্মতি নিছেন, চতুর্থ হচ্ছে নারীটি জানে যে আপনি তার স্বামী, আপনি জানেন যে নারীটি আপনার স্ত্রী নয়, সেই ক্ষেত্রে সেটা কি হবে? দর্শন হবে। আর যে ক্ষেত্রে মহিলার বয়স 14 বছরের কম হয় সেই ক্ষেত্রে এটা দর্শন হিসেবে গণ্য হবে, এটা সম্মতি হোক আর সম্মতি না ছাড়া হোক। আর ব্যতিক্রমটা হবে কি, যদি আপনি আপনার স্ত্রীর বয়স 13 বছরের কম হয় তাহলে সেটা দর্শন হিসেবে গণ্য হবে। অর্থাৎ আপনার স্ত্রীর বয়স যদি 13 বছরের কম হয় তাহলে সেটা দর্শন হিসেবে গণ্য হবে। আর অন্যান্য সকল মহিলা হবে কি 14 বছরের হইলে সেটা দর্শন হবে। তাহলে 5টা ক্ষেত্র মনে রাখবেন। স্ত্রীলোকটির ইচ্ছার বিরুদ্ধে, দ্বিতীয়টা হচ্ছে সম্মতি ব্যতীত, তৃতীয়টা হচ্ছে সম্মতি নিছেন তবে সম্মতিটা কি? মৃত্যু বা জখমের ভয় দেখাইয়া। আর চতুর্থ হচ্ছে নারীটি জানে যে আপনি তার স্বামী, আপনি জানেন যে নারীটি তার স্ত্রী নয়, সেটাও দর্শন। আর পঞ্চম, যে ক্ষেত্রে 14 বছর বয়সের কম সেক্ষেত্রে এটা কি হবে? তার সম্মতি থাক বা না থাক সেটা দর্শন হিসেবে গণ্য হবে। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু মূলত সংজ্ঞা, দর্শনের সংজ্ঞা। আর শাস্তি দিছে হচ্ছে 376, এখন আর এখানে নাই, এটা এখন চলে গেছে নারী শিশু নির্যাতন আইনের 1। তবে নারী শিশু নির্যাতন আইনের যে এই 2-এর তে যে দর্শনের সংজ্ঞা আছে সেই দর্শনের সংজ্ঞাতে বলা আছে দণ্ডবিধি আইনের 375 দ্বারা যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে সেই দর্শনটাই আপনাকে উল্লেখ করতে হবে। তাহলে যখন আপনি কি করবেন, দর্শনের সংজ্ঞা লিখতে যাবেন, তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে দণ্ডবিধি আইনের 375 এবং নারী শিশু নির্যাতন আইনের 2-এর অবশ্যই অবশ্যই লিখতে হবে দর্শনের সংজ্ঞার ক্ষেত্রে। আর শাস্তির ক্ষেত্রে আপনি 376 ব্যবহার করতে পারেন, করলে ভালো। আর না করতে চাইলে ওই যে 9-এর 1, 9-এর 2, 9-এর 3 যে ক্যাটাগরিতে যায় ওই ক্যাটাগরিতে ফেলাই দিবেন, সমস্যা নাই। তাহলে দর্শন শেষ হইলো এখানে। পরে হচ্ছে 377 দ্বারা অস্বাভাবিক অপরাধ। যদিও এইটা আগে বলা ছিল যে অস্বাভাবিক অপরাধ হচ্ছে কি প্রাকৃতিক নিয়মের বাহিরে। ঠিক আছে, প্রাকৃতিক নিয়মের বাহিরে আপনি যে যৌন সঙ্গমটা করবেন সেটা কি হবে? অস্বাভাবিক অপরাধ। কিন্তু এই যে নতুন যে সংস্করণ হয়েছে অধ্যাদেশ, এই অধ্যাদেশে বলা আছে এই অস্বাভাবিক অপরাধটাও এখন কি হবে? দর্শন হিসেবে গণ্য হবে। যেমন আগে আমরা যেটাকে বলতাম বলাৎকার, কোন পুরুষ পুরুষ কর্তৃক পুরুষের মুখে পায়ের পথে গহ্বরে যেদিকে হইতো সেটা কি হইতো? বলাৎকার। এখন সেটা দর্শন হিসেবে গণ্য হবে নতুন সংশোধনী অধ্যাদেশের অনুসারে। তারপরে আপনি আগে দেখা গেছে যে মহিলার তার যোনিপথ ব্যতীত অন্য যেদিকে করলেন সেটা কি হইতো? বলাৎকার হইতো। অর্থাৎ মহিলার যোনিপথ ব্যতীত অন্য যেদিকেই আপনি কি করছেন, তার সাথে যৌন সঙ্গম করছেন, সেটা কি হইতো? বলাৎকার হইতো। কিন্তু এখন আর সেটা বলাৎকার হওয়ার সুযোগ নেই, সেটাও এখন কি হবে? দর্শন হিসেবে গণ্য হবে। তারপরে হচ্ছে পশুর ক্ষেত্রে। পশুর ক্ষেত্রে যদিও হচ্ছে যে অস্বাভাবিক অপরাধটা পশুর ক্ষেত্রে 377 দ্বারা যায়, কিন্তু পশু আইনে সেটার জন্য একটা শাস্তি আছে। তারপরে আমরা কি করব? পশুর ক্ষেত্রে 377 ধারাটা ব্যবহার করতে পারবো। আছে না অনেক নরপিশাচ পশুর সাথে বলাৎকার করে? আছে আছে, চট্টগ্রামের গুলা আছে। হ্যাঁ, চট্টগ্রামের ফুলা আছে, ঠিক আছে, সমস্যা নাই। ওই যে পশুর সাথে যারা অস্বাভাবিক কার্য করে তাহলে তাদের ক্ষেত্রে 377 আপনি ব্যবহার করতে পারবেন। তবে মহিলা, শিশু, পুরুষ সেটার জন্য কি করতে পারবেন না, এখন আর 377 ব্যবহার করার সুযোগ নাই। তারপরেও দিয়ে দিবেন, তবে ওই যে নারী শিশু নির্যাতন আইনের সংজ্ঞাগুলা দিবেন হচ্ছে ডবল ডবল শাস্তির ক্ষেত্রে আপনি 9-এর 1, 2, 3 যেটাতে যায় ওইটা দিয়ে দিবেন, আর সাথে 377টাও দিয়ে দিবেন অস্বাভাবিক অপরাধের ক্ষেত্রে। মহিলার যোনিপথ ব্যতীত অন্য কোনো দিকে হইলে সেক্ষেত্রে 377 অস্বাভাবিক। আর হচ্ছে পুরুষ বা নাবালক শিশুর মুখ গহ্বর, পায়ুপথ অথবা অন্য যে কোনো দিকেই হোক, সেটা যদি তার যৌনকর্ম হয় তাহলে সেটা কি হবে? দর্শন হিসেবে গণ্য হবে, ওইটাও ওই দিকে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে পশুর ক্ষেত্রে। পশুর ক্ষেত্রে যখন করবেন তখন শুধু আপনি স্পেসিফিকলি 377 ধারাটাই ব্যবহার করবেন। ঠিক আছে,
কারণ পশু পশুর জায়গায় রয়েছে, এক পশু আরেক পশুর সাথে যখন যৌন কর্ম করবে তখন সেটা 377 মধ্যেই রাইখা দিবেন। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ক্লাস। এখন আমরা একটু রিভিশন দিয়ে আসি পিছন থেকে। তাহলে স্যার এখানে একটা বিষয় জানালাই স্যার আগে। হ্যাঁ